কোথায় তুমি? কি হলো? তুমি কথা বলছো না কেন? বলো কোথায় তুমি? দেখা দাও, দেখা দাও বলছি। দেখো ভালো হচ্ছে না, কিন্তু একদম ভালো হচ্ছে না। আমার সামনে এসো, না হলে আমি কিন্তু আমি কিন্তু আমি কিন্তু হ্যাঁ, তুমি কিন্তু বিশাল কিছু করে নেবে। কে? কে? কে আবার? তোমার হতভাগী বউ। ও, বিছানায় উঠে বসে অনুরাধার মুখের দিকে ফ্যালফ্যাল করে চেয়ে রইলাম। কি হয় বলো দেখি। হ্যাঁ, রোজ বলি চলো একটা ভালো মানসিক ডাক্তার দেখিয়ে নিয়ে আসি, তা তো যাবে না। এদিকে রোজ ঘুমের ঘরে কি সব বলে চেঁচিয়ে উঠছো, আমি তো ভয় পেয়ে যাই নাকি। শোনো, আমি আর কোনো কথা শুনবো না। তুমি আজই আমার সঙ্গে ডাক্তারের কাছে যাবে। আজ? না না, আজ কি করে হবে? আজ তো আমার অফিসে জরুরি মিটিং আছে। চুলোই যাক তোমার জরুরি মিটিং, তুমি আজই যাবে, ফাইনাল। বলেই অনুরাধা গটগট করে চলে গেল। ও যা খেপেছে তাতে আর কিছুই করার নেই। আজ যদি না যাই তাহলে আর রক্ষে থাকবে না। ঠিক কি হয় বলুন দেখি, মানে কি দেখেন স্বপ্নে? একটা পুরনো বাড়ি, তার ভেতরে আমি একা একা দাঁড়িয়ে আছি। কে যেন আমার সাথে লুকোচুরি খেলছে। আমি তাকে খুঁজে পাচ্ছি না কিছুতেই। আমি তাকে বারবার চিৎকার করে ডাকছি, কিন্তু সে কিছুতেই আমার সামনে আসছে না। ব্যাস এইটুকুই। তারপরেই ঘুমটা ভেঙে যায়। এই একই স্বপ্নই প্রতিদিন দেখেন? না না, রোজ নয়, তবে প্রায়। তা কবে থেকে এটা শুরু হয়েছে? তা অনেক বছর। আমার বয়স যখন 17-18 তখন থেকেই হবে। বুঝেছি। দেখুন, আমাদের সাথে মাঝে মাঝে এমন কিছু ঘটনা ঘটে যেগুলো যুক্তি দিয়ে ধরা যায় না। মনে হয় কুসংস্কার, তবে তার মধ্যেও ঘোরতর বিজ্ঞান রয়েছে। যেমন ধরুন, আমাদের জীবনের কোনো ঘটনা যদি অসম্পূর্ণ থেকে যায়, সেটা যে কোনো কিছুই হতে পারে। আর সেই ঘটনার অসম্পূর্ণতা যদি আমাদের মনের ওপরে এফেক্ট করে, আর সেই এফেক্ট যদি দীর্ঘস্থায়ী হয়, তবে সেটার একটা প্রভাব আমাদের সাবকনসিয়াস মাইন্ডে গভীরভাবে থেকে যায়। আর আমরা যখন ঘুমিয়ে থাকি তখন আমাদের চেতন মন, মানে কনসাস মাইন্ড ঘুমিয়ে থাকে, কিন্তু আমাদের অবচেতন মন অর্থাৎ সাবকনসিয়াস মাইন্ড কিন্তু ঘুমোয় না। সে তখন নিজের ইচ্ছে মতন আচরণ করতে থাকে। বেশিরভাগ সময় সে তার মেমোরিতে থাকা স্মৃতিগুলোকে হাতড়াতে থাকে। তারই কিছু ঝলক মানুষ দেখতে পায় ঘুমের মধ্যে। আপনার ক্ষেত্রেও তেমন কিছু একটা ঘটেছে বলেই আমার ধারণা। বুঝলেন? বুঝেছি, কিন্তু ওই স্বপ্নের মধ্যে আমার কোনো অতীত জড়িয়ে আছে বলে আমার তো মনে পড়ছে না। মনে করার চেষ্টা করুন, হয়তো অনেক পুরনো কোনো ফ্যাক্ট, সেই জন্যই সহজে আপনি মনে করতে পারছেন না। নাও, হলো তো। তোমার ডাক্তার কী সব ভুলভাল বকে 500 টাকা ভিজিট নিয়ে নিল, আর শুধু একটা ঘুমের ওষুধ লিখে দিল। আরে চুপ করো তো তুমি। ডাক্তার সেন এই শহরের সবথেকে বড় মনোরোগ বিশেষজ্ঞ, আর উনি যে কথাগুলো বললেন সেগুলো কিন্তু আমার একদম বাজে কথা বলে মনে হয়নি। কোথায় কি কীর্তি বাঁধিয়ে রেখেছ, তার ভূত এখন স্বপ্নে এসে ঘাড় মটকাচ্ছে। হোয়াট ডু ইউ মিন? কি বলতে চাইছি সেটা তুমি ভালোই জানো। দেখো অনু, তুমি কিন্তু আমার চরিত্র নিয়ে কথা বলছো। আচ্ছা নাও, বললাম না, তুমি একেবারে ধোয়া তুলসী পাতা। হয়েছে এবার শান্তি? এ আবার এখন ফোন করে কেন? কে? আমাদের ট্রাক ড্রাইভার তন্ময়। দাঁড়াও দেখি। দাদা, একটা বড় অঘটন ঘটে গেছে। কি হয়েছে? বর্ধমানে আমাদের ট্রাকটা অ্যাক্সিডেন্ট করেছে। 2জন লোক স্পট ডেড হয়ে গেছে দাদা। সে কি? কি বলছিস এসব? গাড়ি কোথায়? গাড়ি পুলিশ থানায় নিয়ে গেছে, আমাকেও থানায় আটকে রেখেছে। তুমি না এলে মনে হয় ছাড়বে না। তোরা কি যে করিস না! কতবার বলেছি সাবধানে গাড়ি চালাবি। ঠিক আছে, আমি যাচ্ছি। তুই আমাকে লোকেশনটা পাঠিয়ে দে। কি ব্যাপার, কি হয়েছে? তন্ময় আমাদের যে ট্রাকটা চালায় সেটা নিয়ে বর্ধমানে ভাড়ায় গিয়েছিল। সেখানে ওটার অ্যাক্সিডেন্ট হয়েছে। 2জন লোক স্পট ডেথ হয়েছে। পুলিশ গাড়িটা আটকে রেখেছে, আমাকে একবার যেতে হবে। ধুর, এই জন্যই আমার এই ব্যবসাটা একদম ভালো লাগে না, মোটে শান্তি নেই। অনু, তোমাকে বাড়িতে নামিয়ে দিয়ে আমি বেরিয়ে যাব। দেরি করব না, বর্ধমানে পৌঁছাতে সময় লাগবে। অনুরাধাকে বাড়িতে নামিয়ে দিয়ে আমি একাই রওনা দিলাম বর্ধমানের উদ্দেশ্যে। ট্রান্সপোর্টের ব্যবসায় এরকম ঝামেলায় মাঝে মাঝেই পড়তে হয়। বেশিরভাগ ক্ষেত্রেই টাকা পয়সা দিয়ে সবটা রফা হয়ে যায়। এবারও সেরকমটাই হবে হয়তো। বর্ধমান পৌঁছাতে আর কতক্ষণ লাগবে জানি না, তার মধ্যেই শুরু হলো মুষলধারায় বৃষ্টি। আকাশে মেঘ জমেছে কখন খেয়ালই করিনি। বৃষ্টির সাথে সমান তালে বইছে ঝোড়ো হাওয়া, আর চলছে মেঘের গর্জন।
এ কি, এটার আবার কি হলো? ওহো, দিব্যি তো ভালোই চলছিল। রতন অবশ্য বলেছিল ইঞ্জিনটা মাঝে মাঝে ব্যাগরা দিচ্ছে, কিন্তু তখন ব্যাপারটা গা করিনি। কিন্তু এবার কি করব? আমার মুরদে তো খালি চালানোটুকুই হয়। এই গণ্ডগোল ঠিক করা তো আমার কর্ম বলে মনে হচ্ছে না। এখন মেকানিক পাবো কোথায়? একে এই দুর্যোগ, তারপরে গাড়িটা। উফ, বৃষ্টি তো থেমেছে দেখছি। যাই দেখি নেমে গিয়ে কিছু ব্যবস্থা করতে পারি কিনা। গাড়ি থেকে নেমে চারিদিকে তাকিয়ে দেখলাম জায়গাটা একেবারেই অচেনা। দূরে সামনে একটা বাজার মতো দেখা যাচ্ছে। ভাবলাম ওখানে গেলে হয়তো কোনো গ্যারেজ খোলা পাবো। সেই ভেবে ওই দিকে হাঁটা শুরু করলাম। বাজারে গিয়ে দাঁড়াতেই চোখে পড়ল একটা বন্ধ দোকানের সাইনবোর্ডে লেখা রয়েছে বিশুদার গ্যারেজ। যত্ন সহকারে সকল প্রকার 2 চাকা ও 4 চাকা গাড়ির মেরামতির কাজ করা হয়। প্রোপাইটার বিশুদা। দোকানটা খোলা থাকলে কাজ মিটে যেত। সাইনবোর্ডে ফোন নাম্বারটা থাকলেও ফোন করে কথা বলে নিতে পারতাম। পাশে তাকাতেই দেখলাম পাশের দোকানে একজন লোক বসে আছে। ও দাদা, বলছি এ মেকানিক কি দোকান খুলবে? কে বিশু? ও হলো খেয়াল খুশির বান্দা, ইচ্ছে খুশি মতো দোকান খোলে। ওর দোকান খোলার ভরসায় থাকলেই বিপদ। কেন, আপনার কিছু দরকার? আরে দরকার বলেই তো এসেছি। সামনে আমার গাড়িটা বন্ধ হয়ে পড়ে আছে, স্টার্ট নিচ্ছে না। তাহলে এক কাজ করুন, সামনে এগিয়ে যান, দেখবেন বাজারটা যেখানে শেষ হয়েছে সেখান থেকে একটা রাস্তা বাদিকে নেমে গেছে। তার ডান দিক দিয়ে একটা ঢালাই রাস্তা নেমে গেছে। ওই রাস্তা দিয়ে গেলেই দেখতে পাবেন একটা পুরনো মতো ভাঙাচোরা বাড়ি। ওইটাই বিশু মিস্ত্রির বাড়ি। চলে যান, যার দরকার তারা ওকে ওইভাবেই বাড়ি থেকে ডেকে নিয়ে আসে। ও ছাড়া আর কোনো মিস্ত্রি এই বাজারে পাওয়া যাবে? না না, এই বাজারে তো ওই একজনই। চলে যান না, মিনিট 10 মতন লাগবে। এছাড়া তো আর কোনো রাস্তা দেখছি না। যাই দেখি। লোকটার কথা মতো হেঁটে পাকা রাস্তা ছেড়ে একটা কংক্রিটের রাস্তায় এসে নেমে পড়লাম। যত হাঁটছি তত যেন জায়গাটাকে কেমন চেনা চেনা মনে হচ্ছে। এই জায়গাটাকে আগেও যেন দেখেছি। এর চারপাশের সব কিছু আমার যেন কোনো পুরনো সম্পর্ক রয়েছে, কিন্তু আমি মনে করতে পারছি না। একটা পুরনো বাড়ির সামনে এসে দাঁড়িয়ে পড়লাম। এই বাড়িটাই তো সেই মিস্ত্রির বাড়ি বলে মনে হচ্ছে। হঠাৎ আমার মাথাটা যেন কেমন ঝিলিক দিয়ে উঠল। কতগুলো অস্পষ্ট ছবি যেন আমার মাথার মধ্যে ভেসে উঠল। এই ছবিগুলোও তো আমার কেমন চেনা চেনা মনে হচ্ছে। কোথায় যেন দেখেছি। কোথায়? না, কিছুতেই মনে করতে পারলাম না। হঠাৎ বাড়িটার ছাদের ওপরে আমার চোখটা যেতেই চমকে উঠলাম। ছাদের কার্নিশের গা ঘেঁষে দাঁড়িয়ে আছে একটা বাচ্চা মেয়ে। মেয়েটার মুখের দিকে তাকাতেই আমার বুকের ভেতরটা কেমন যেন শিহরণ খেলে গেল। এ কি আমি চিনি? এই মুখ আমার চেনা মুখ। না না, আমার কিছুতেই ভুল হতে পারে না। আমি দেখেছি, একে আমি আগেও কোথাও দেখেছি। কোথায় দেখেছি কিছুতেই মনে করতে পারছি না। চোখ খুলে দেখলাম একটা অচেনা ঘরের ভেতর পড়ে আছি। মাথায় প্রচণ্ড যন্ত্রণা হচ্ছে। এখন ঠিক আছেন? আমার পাশে একজন দাঁড়িয়েছিল, এতক্ষণ খেয়ালই করিনি। উঠে বসলাম। আরে আরে, উঠছেন কেন? আপনার একটু বিশ্রাম নেওয়া উচিত। না না, আমি ঠিক আছি। আপনার আর দোষ কি? এখন সব পুচকে ছেলে ছোকরারা বাপের টাকায় গাড়ি কিনে রাস্তায় উঠে মনে করে রাস্তাটাই যেন ওদের বাপের। দিল ঠুকে। তবে আপনার কপাল ভালো যে শুধু মাথায় চোট লেগেছে আর হাতে পায়ে একটু ছেলে গেছে, আর তেমন কিছু হয়নি। আমার সামনেই ঘটনাটা ঘটলো, তাই আমিই আপনাকে তুলে নিয়ে এসে আপনার প্রাথমিক চিকিৎসা পর্ব সেরে নিলাম। কিন্তু আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। আমি বিশু মিস্ত্রি। ও, আমি তো আপনার কাছেই এসেছিলাম, কিন্তু আপনি আমার চিকিৎসা করেছেন? হ্যাঁ, কেন ভয় লাগছে? না মানে? আরে ভয় পাবার কিছু হয়নি। মানুষের ডাক্তার হতে হতে গাড়ির ডাক্তার হয়ে গেছি। টুকটাক ডাক্তারিও আমি নিজেই করে নিতে পারি। এটা আমারই বাড়ি। আপনি একটু বিশ্রাম করুন, আমি ফিরে এসে আপনার গাড়িটা দেখব। বলেই লোকটা ঘর থেকে বেরিয়ে গেল। মাথাটা এখনও তীব্র যন্ত্রণায় ছিঁড়ে যাচ্ছে। একটু ঘুমানোর দরকার মনে হয়। চোখটা আপনা আপনি বুজে এলো। 1 2 3 4 5 আসলাম। চন্দ্রা, কোথায় তুই? কোথায় লুকালি? বেরিয়ে আয়। আমি তোকে খুঁজে বার করতে পারবো না। আমি আর খেলবো না।
আমাদের যাওয়ার সময় হয়ে গেছে, বেরিয়ে আয় বলছি, বেরিয়ে আয়। আসবি না তো? ঠিক আছে, আমি চলে গেলাম তাহলে। ওই রে বাবু, আয়, এবার তো দেরি হয়ে যাচ্ছে। হ্যাঁ বাবা, যাই। কি দেখলাম স্বপ্নে? চন্দ্রা, এবার যেন আমার সব মনে পড়ে গেল এক মুহূর্তে। আর কোনো ধোঁয়াশা নেই। আরে কোন ঘরে আছি আমি? এই ঘরে আমি আগেও এসেছি। আমার ছেলেবেলা কেটেছে এই ঘরে। আমার জীবনের 5টা বছর এই বাড়িতেই কেটেছে। না না না, আমার চিনতে ভুল হয়নি। ওই তো দেওয়ালে সেই কোটরের ভেতর সেই কৃষ্ণ ঠাকুরের মূর্তি আজও একই রকম আছে। আর ওই তো আলতা দিয়ে লেখা সেই নাম, চন্দ্রা। চন্দ্রাকে আমি একটু আগে দেখেছি। ছাদের ওপর দাঁড়িয়ে থাকা সেই মেয়েটাই তো চন্দ্রা। আমি তখন তাকে চিনতে পারিনি কেন? না না, আমার কোনো ভুল হচ্ছে হয়তো। ওটা তো একটা বাচ্চা মেয়ে ছিল। তাহলে উৎকণ্ঠাটা আমাকে কিছুতেই যেন শান্তি দিচ্ছে না। এত বছর পরে ওই বাচ্চা মেয়েটা চন্দ্রা হতে পারে না, অথচ এই মুখ যে চন্দ্রার আমি তাতে নিশ্চিত। এই বাড়ির ছাদের উপরে তখন দাঁড়িয়েছিল ওই বাচ্চা মেয়েটা। আমি একবার এখনই যাই বরং, যদি সে এখনও ছাদে দাঁড়িয়ে থাকে। খাট থেকে নেমেই হনহন করে সিঁড়ির দিকে ছুটলাম। এই বাড়ির প্রতিটা কোণা আমার হাতের করের মতন চেনা। সিঁড়ি দিয়ে উপরে উঠে এসে কিছুই দেখতে পেলাম না। অন্ধকার ছাদ জুড়ে খাঁখা করছে শূন্যতা। নির্মলদা? কে ডাকলো আমাকে? চন্দ্রা? এ তো চন্দ্রার কণ্ঠস্বর। চন্দ্রা, তুই কোথায়? আমি তোকে দেখতে পাচ্ছি না কেন? দেখতে পাবে কি করে? তুমি তো আমাকে খুঁজেই বের করতে পারোনি। মনে আছে আমাদের সেই লুকোচুরির খেলার কথা? আমার চোখের সামনে যেন ভেসে উঠল আজ থেকে 20 বছর আগের একদিনের স্মৃতি। যাক বাবা, তাহলে অবশেষে তোমার ট্রান্সফারটা হলো। এমনি এমনি হয়, এর জন্য অনেক কাঠখড় পোড়াতে হয়েছে। নাও, তাহলে তোমরা আর দেরি করো না, প্যাকিং ট্যাকিং সব সেরে রেখো। কালই কিন্তু আমাদের বেরোতে হবে। তোমরা আজকেই চলে যাবে নির্মলদা? হ্যাঁ, কালই চলে যেতে হবে রে। বাবার তো বদলি হয়ে গেছে। ও, কোথায় যাবে নির্মলদা? কলকাতায়। ওখানেই তো আমাদের বাড়ি, তাই বাবা ইচ্ছা করে ওখানে বদলে নিয়েছে। আর কোনোদিনও এখানে আসবে না? না, আর কেন আসবো? আর তো আসার দরকারই হবে না। ও বুঝেছি, তোর বুঝি মন খারাপ করছে, তাই না? বিশুদারাও নাকি কালকেই চলে যাবে সেই বিদেশে। আমি কার সাথে খেলবো? ঠিক আছে, আজকের পরে তো আর তোর সাথে খেলতে পারবো না। চল এখন খেলবো। চল তাহলে লুকোচুরি খেলি। হ্যাঁ চলো। নে তুই আগে লুকা, আমি চোর দিচ্ছি। আমি পিছন করে চোখ বুঝে 1 থেকে 5 গুনব, তার মধ্যে লুকিয়ে পড়বি কিন্তু। ঠিক আছে। যা পালা। 1 2 3 4 5। আসছি। কোথায় গেল? না তো, এখানে তো কোথাও নেই। দেখি তো ছাদের উপরে। না, নেই তো। তাহলে কোথায় গেল? এ কি নির্মল, তুই ছাদে কি করছিস? তোকে তো তোর বাবা খুঁজে বেড়াচ্ছে। কেন আমাকে খুঁজে বেড়াচ্ছে কেন? আমরা তো আজকে একটু পরেই বেরিয়ে যাব, তাই তোদের তো আমাদের আগে বেরোতে হবে। এই নির্মল, চন্দ্রাকে দেখেছিস? ও আর আমি তো লুকোচুরি খেলছিলাম। কোথায় যে লুকিয়েছে খুঁজেই পাচ্ছি না। ওর মা খুঁজছিল ওকে। আমরা তো বাড়িতে তালা মেরে চলে যাব, বাড়ির ভেতরে কোথাও লুকিয়ে নেই তো? না না, বাড়ির ভিতর তো আমি সব জায়গায় দেখলাম, কোথাও তো খুঁজেই পেলাম না। তাহলে বাইরে কোথাও আছে হয়তো। নে চল, দেরি হয়ে যাচ্ছে। জানো, আমি ওই বাক্সটার ভেতর থেকে আর বেরোতে পারিনি। আজও আমি ওই বাক্সটার ভেতরেই বন্দি হয়ে আছি। সেদিনও তুমি সব জায়গায় খুঁজেছিলে, শুধু এই বাক্সটার ভেতরে খোঁজনি। খুঁজলে আমাকে ঠিক দেখতে পেতে। আমাকে ওই বাক্সটার ভেতর থেকে মুক্তি দেবে নির্মলদা? আমার না খুব কষ্ট হয়
ওখানে থাকতে। এ কি, আপনি ছাদে এলেন কেন? নিচে চলুন, আপনার গাড়িটা দেখতে হবে তো। তুই আমাকে চিনতে পারছিস না বিশ্বনাথ? আপনি কে বলুন তো? আমি নির্মল, তোদের এই বাড়িতে ভাড়াটে হয়ে এসেছিলাম আজ থেকে 20 বছর আগে। নির্মল, তুই? তোর চেহারা তো পুরোপুরি বদলে গেছে। তোকেও তো চেনা যাচ্ছে না, তুই মেকানিক হয়েছিস। কি করব বল, ডাক্তারি পড়তে পড়তে বাবা মারা গেল। মাঝপথে পড়া ছেড়ে দিয়ে পেট চালানোর জন্য ওই গ্যারেজটাই খুলে বসতে হলো। ভাগ্যিস ওই কাজটাও শখের বশে শিখেছিলাম, না হলে এই বাজারে না খেতে পেয়ে মরতে হতো। কিন্তু তুই ছাদে কি করছিস? বিশু, তোর চন্দ্রার কথা মনে আছে? তোদের পাশের বাড়িতেই যে মেয়েটা থাকতো। হ্যাঁ, মনে থাকবে না কেন? আমরা ফিরে আসার পর ওদের তো আর দেখাই পেলাম না। বাড়িটাও খালি পড়ে পড়ে ধসে ধসে যাচ্ছে। কোথায় গেছে কে জানে। কোথাও যায়নি, চন্দ্রা এখানেই আছে। পুরো ঘটনাটা বিশুকে খুলে বললাম। সব শুনে বিশু বলল, ওই জন্যেই আমি মাঝে মাঝে এই বাড়িতে কেমন একটা গোঙানির আওয়াজ, কখনো চাপা কান্নার আওয়াজ শুনি, আবার কখনো কখনো কাঠের কিছুতে আঘাত করার শব্দ শুনি। চল তো গিয়ে দেখি। আমি আর বিশু মিলে স্টোর রুমে গিয়ে সেই বাক্সটাকে খুলতেই দেখতে পেলাম একটা কঙ্কাল পড়ে আছে। বোঝাই যায় যে সেটা একটা বাচ্চা মানুষের কঙ্কাল। বাড়িটার পেছনে দাহ করলাম চন্দ্রার ইহজাগতিক শেষ চিহ্নটুকু। ডাক্তার ঠিকই বলেছিল, অসমাপ্ত কোনো স্মৃতি মানুষের অবচেতন মনের লাগাম ধরে টানে। আমার সেই অসমাপ্ত ছেলেবেলার সমাপ্তি হলো আজ। কষ্ট হচ্ছে, থাক, সেই কষ্টের ভাগিদার না হয় তোমাদের নাই করলাম।